মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা তোমাদের সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা রক্ত ও সঞ্চালন এই চ্যাপ্টার থেকে বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউ সমূহ ব্যাখ্যা সহ সলভ করব। তো চলো আমরা শুরু করতে পারি। তো দেখো, আমরা একদম শুরুতে যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হেপারিন থাকে শ্বেতকণিকার কোন অংশে। আচ্ছা, তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে বেসোফিল থেকে হেপারিন এবং হিস্টামিন নিঃসৃত হয়, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বেসোফিল, এটা মনে রাখবা। তো এটা দেখো, যাদের একটু মনে রাখতে কষ্ট হয় বা হচ্ছে প্যাচ লেগে যায় যে কোনটা ছিল, কারণ আমরা তো জানি যে শ্বেত রক্তকণিকার দুইটা ভাগ, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, অর্থাৎ দানাদার আর একটা হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। তো দানাদারের মধ্যে কোনগুলা পড়ে? নিউট্রোফিল, ইউসিনোফিল আর হচ্ছে বেসোফিল। আর অদানাদার যেটা বা অ্যাগ্রানুলোসাইট যেটা, তার মধ্যে পড়ে হচ্ছে মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। তো এখন আমাদের মনে রাখতে হবে যে হেপারিন এবং হিস্টামিন এটা নিঃসৃত হবে হচ্ছে বেসোফিল থেকে। তো তোমরা একটা নেমোনিক ইউজ করতে পারো, সেটা হচ্ছে কি বেহায়া, ঠিক আছে? আমি এখানে কি বললাম? বেহায়া। তাহলে এখানে বে থেকে কি হবে? বেতে হচ্ছে বেসোফিল, আর হ দিয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে হিস্টামিন। তাইলে দেখো, আমরা এখন একটু আমাদের বই থেকে ব্যাপারটা একটু দেখে আসব যে বইয়ের আসলে কোথায় ছিল। তো তোমাদের জন্য একটা পরামর্শ, যে যত রক্তকণিকা আছে সবগুলার কাজ তোমরা অবশ্যই ভালোভাবে আত্মস্থ করবা, কারণ যে কোনোটাই আমাদের পরীক্ষায় আসতে পারে। ধরো লোহিত রক্তকণিকার কাছ থেকে কোশ্চেন করতে পারে, তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকার যে পাঁচটা অংশ আছে এই পাঁচটা অংশের যে কোনোটা থেকে প্রশ্ন করতে পারে, বা হচ্ছে অনুচক্রিকার কাজ। আমাদেরকে প্রত্যেকটা রক্তকণিকার কাজ ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে একটু মূল বইটা একটু দেখাই। খেয়াল করো, এই যে চার্টটা, এটার দিকে একটু তোমরা ভালোভাবে আলোকপাত করো। তো দেখো, আমরা তো এটা জানি যে আমাদের রক্তে মেইনলি হচ্ছে দুইটা উপাদান থাকে, যার মধ্যে একটাকে আমরা বলে থাকি হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। তো রক্তরস এটার পরিমাণটাই বেশি থাকে এবং এটা হচ্ছে 55%, আর রক্তকণিকা এটা হচ্ছে 45%। তো এই যে রক্তরস বা প্লাজমা, এটার মধ্যে আরো কি কি ইনক্লুড থাকে? এখানে হচ্ছে পানি থাকে 90 থেকে 92%, আর বাকিটা হচ্ছে কঠিন পদার্থ। তো পানি যদি 90 থেকে 92% হয়, তাহলে অবশ্যই কঠিন পদার্থ কি 8 থেকে 10% হবে। এটা আর আমাকে আলাদাভাবে মনে রাখতে হবে না, শুধু পানির পরিমাণটা মনে রাখলেই হবে। আচ্ছা, আর যদি আমরা এই কঠিন পদার্থগুলাকে আবার ভাগ করি, তাহলে দেখো আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অজৈব উপাদান এবং হচ্ছে জৈব উপাদান। তো আমরা এই পার্সেন্টেজ গুলা আর মনে না রাখলেও চলবে, আমরা শুধু হচ্ছে পানির পার্সেন্টেজটা মনে রাখবো, আর পানিরটা যদি মনে রাখি কঠিন পদার্থেরটা অটোমেটিক আমার মনে থাকবে। আচ্ছা, তো যাই হোক, এখন এই যে অজৈব উপাদান, এটার মধ্যে দেখো কি কি পড়ে। আমরা যদি অজৈব উপাদানের মধ্যে চলে আসি, এখানে দেখো আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, কপার আর হচ্ছে কি আয়োডিন। তো দেখো, আমরা এইভাবে এটা মনে রাখবো যে এখানে হচ্ছে কি লবণ থাকবে, অর্থাৎ হচ্ছে NaCl আছে, তারপর কি পটাশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, অর্থাৎ গ্রুপ একের দেখো একটা মৌল, গ্রুপ একের একটা, আর হচ্ছে গ্রুপ দুই যেটা, সেটার আছে দুইটা মৌল, ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম।
এরপরে যদি চলে আসি গ্রুপ 15 এর মধ্য থেকে আছে হচ্ছে ফসফরাস, আর ডি ব্লক থেকে আছে দুইটা, আয়রন আর হচ্ছে কপার। আয়রন আর কে? কপার। আর হ্যালোজেনের মধ্যে আছে হচ্ছে আয়োডিন। তো এইগুলা হচ্ছে রক্তের অজৈব উপাদান। আর জৈব উপাদানের মধ্যে যদি চলে আসো তাহলে দেখো প্লাজমা প্রোটিন, এটার মধ্যে পড়বে হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন আর হচ্ছে ফাইব্রিনোজেন। এগুলা হচ্ছে প্লাজমা প্রোটিন, যেটা আমরা জিপিএ 5 দিয়ে মনে রাখি, জিপিএ 5। আচ্ছা, জিপিএ 5 এ কি হয়? জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে প্রোথ্রম্বিন, এতে হচ্ছে অ্যালবুমিন আর 5 এ হচ্ছে ফাইব্রিনোজেন। তো তাহলে এটা গেল হচ্ছে প্লাজমা প্রোটিন। এবার আমরা চলে আসি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। তো নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ দেখো, একটা হচ্ছে ইউরিয়া। তোমরা নিশ্চয়ই ইউরিয়া সংকেত জানো, NH2CO NH2। অর্থাৎ আমরা ইউরিয়া সংকেতে কি দেখতে পাচ্ছি? নাইট্রোজেন দেখতে পাচ্ছি। তাহলে এটা অবশ্যই নাইট্রোজেন ঘটিত হবে। আর ইউরিয়া যদি নাইট্রোজেন ঘটিত হয়, ইউরিক অ্যাসিডও অবশ্যই কি নাইট্রোজেন ঘটিত। তারপরে চলে আসি ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিনের শেষে কি আছে? ন আছে। ন থেকে মনে রাখবা হচ্ছে নাইট্রোজেন। তারপর কি জ্যানথিন, এটা শেষেও কি আছে? ন আছে। ন থেকে হচ্ছে নাইট্রোজেন। আর অ্যামোনিয়ার ফর্মুলা আমরা সবাই জানি NH3। তাহলে এরাই হচ্ছে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। অর্থাৎ এদের প্রত্যেকের ফর্মুলার মধ্যে আমরা কি নাইট্রোজেন পাবো। এছাড়া আরো কিছু অন্যান্য পদার্থ থাকে, যেমন হচ্ছে তোমার কার্বোহাইড্রেট থাকবে অর্থাৎ গ্লুকোজ, তারপর হচ্ছে লিপিড থাকবে, হরমোন, এনজাইম এবং হচ্ছে রঞ্জক পদার্থ। তাহলে এইগুলা ছিল হচ্ছে আমাদের রক্ত রসের উপাদান। রক্ত রসের উপাদানকে আমরা ফার্স্ট অফ অল দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পানি আর কঠিন পদার্থ। কঠিন পদার্থকে আবার দুই ভাগে ভাগ করছি, অজৈব উপাদান আর হচ্ছে জৈব উপাদান। আর জৈব উপাদানের মধ্যে এসে আমরা প্রোটিন পাইলাম, তারপর হচ্ছে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ আর হচ্ছে অন্যান্য পদার্থ। আর শ্বেত রক্ত কণিকা দেখো গ্রানুলোসাইট। তোমরা মনে রাখবা যে গ্রেইন শব্দের অর্থ হচ্ছে দানা, তাই না? তাহলে গ্রানুলোসাইট এটা হচ্ছে, এরা হচ্ছে দানাদার। আর অ্যাগ্রানুলোসাইট, শব্দের অর্থ হচ্ছে না, তাহলে অ্যাগ্রানুলোসাইট যেটা, তারা হচ্ছে অদানাদার শ্বেত রক্ত কণিকা। তো যাই হোক, তো গ্রানুলোসাইটের মধ্যে দেখো তিনটা ফিল, একটা হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল আর হচ্ছে নিউট্রোফিল। আর গ্রানুলোসাইটের মধ্যে দুইটা সাইট, মোনোসাইট আর হচ্ছে কি লিম্ফোসাইট। এখন দেখো আমরা যেটা আসলে পড়তেছিলাম এটা হচ্ছে আমাদের রক্তকণিকাগুলোর কাজ। তো দেখো আমরা যদি বেসোফিলের মধ্যে চলে আসি, আচ্ছা এই যে আমরা বেসোফিলের মধ্যে চলে আসছি, তো কি বলা হয়েছে যে দেখো বেসোফিল হচ্ছে হিস্টামিন নিঃসরণ করে, এছাড়া হেপারিন নিঃসরণ করে। তাহলে আমি এটাই বলছিলাম যে বেসোফিল থেকে দুইটা হ নিঃসৃত হয়, একটা হতে কি হয়, একটা হতে হচ্ছে হিস্টামিন আর একটা হতে হচ্ছে হেপারিন। তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে হেপারিনের কাজ কি। হেপারিনের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে না দেওয়া, এটা হচ্ছে হেপারিনের কাজ। আর হিস্টামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ঠিক আছে, তাহলে আমরা এদের কাজও মনে রাখবো যে হেপারিনের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে না দেওয়া, আর হিস্টামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। আর বেসোফিল থেকে যে এরা নিঃসৃত হচ্ছে, আমরা এটা এইভাবে মনে রাখবো, বেহায়া। ঠিক আছে, বেতে হচ্ছে বেসোফিল, হতে হচ্ছে হিস্টামিন, আবার হতে হচ্ছে হেপারিন। ওকে, আমরা এখন আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে চলে আসি, নিচের কোনটির প্রাচীর সবচেয়ে পুরু? আচ্ছা, তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে আমরা স্তন্যপায়ী যারা বা ম্যামালিয়া শ্রেণীর যারা, তো আমাদের হচ্ছে হৃৎপিণ্ডের সম্পূর্ণ 4টা প্রকোষ্ঠ থাকে, বা আমাদের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4টা প্রকোষ্ঠে বিভক্ত থাকে। তো এদের মধ্যে দুইটা হচ্ছে অ্যাট্রিয়াম আর দুইটা হচ্ছে ভেন্ট্রিকল। এবং তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে যে তোমরা যখন রক্ত সংবহন পড়ছিলা, অর্থাৎ বিশেষ করে যখন সিস্টেমিক সংবহন পড়ছিলা, তখন হচ্ছে আমাদের সমগ্র দেহে রক্ত প্রেরিত হয় হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে বা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে।
তো যেহেতু সমগ্র দেহে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত প্রেরিত হয় অ্যাওর্টার মাধ্যমে, এই কারণে বাম ভেন্ট্রিকলের প্রাচীর সব থেকে পুরু হবে। তাইলে দেখো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাম নিলয়। তাইলে এখানে আমাদের অপশনগুলা দেখো আরো কিভাবে থাকতে পারতো, এভাবে না লিখে বলতে পারতো বাম ভেন্ট্রিকল, আবার এটা না লিখে কি বলতে পারতো লেফট ভেন্ট্রিকল। তো যেভাবেই আসুক তোমাকে খুব সতর্ক থাকতে হবে যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল এই দুইটার মধ্যে কিন্তু প্যাচ লাগাইলে হবে না। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম মানে কি বোঝায়? এটা হচ্ছে অলিন্দকে বোঝায়, অলিন্দ। আর ভেন্ট্রিকল যেটা, এটা হচ্ছে কাকে বোঝায়? এটা হচ্ছে নিলয়কে বোঝায়। এটা সবসময় মাথায় রাখবা। তো তোমরা কে কোথার থেকে আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো একটু কমেন্টের মাধ্যমে জানাও। আমি একটু ভিডিওটা শেয়ার করে দিই। ওকে, তো দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আর এখান থেকে আরেকটা ব্যাপার আমাদের জেনে রাখা জরুরি, মনে রাখবা যে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত যদিও সমগ্র দেহে প্রেরিত হয়, কিন্তু ডান ভেন্ট্রিকল থেকে শুধুমাত্র রক্ত প্রেরিত হয় হচ্ছে ফুসফুসে, এবং সেটা হচ্ছে পালমোনারি ধমনির মাধ্যমে। তো এই কারণে ডান ভেন্ট্রিকলের প্রাচীরটা এত পুরু হওয়ার দরকার পড়ে না। আমরা এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখো আনুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটিকে? তো তোমরা অবশ্যই মনে রাখবা যে আনুবীক্ষণিক সৈনিক এটা আমরা বলবো হচ্ছে লিম্ফোসাইটকে। লিম্ফোসাইট, লিম্ফোসাইটকে বলা হয় আনুবীক্ষণিক সৈনিক। এবং এটা বলার পেছনে লজিক যেটা আমরা দাঁড় করাইতে পারি যে সেটা হচ্ছে কি অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইটের কাজ হচ্ছে কি অ্যান্টিবডি তৈরি করা, ঠিক আছে? আর এই যে এখানে দেখো যে অপশনগুলো আছে, যেমন হচ্ছে ধরো নিউট্রোফিল, এই নিউট্রোফিলের কাজ কি? এটার কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা, ঠিক আছে? তারপরে চলে আসা হচ্ছে অনুচক্রিকা, যেটা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে বা রক্ত জমাটকে ত্বরান্বিত করে। তো যাই হোক, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটকে আমরা কি বলে থাকি? আনুবীক্ষণিক সৈনিক। এবং এটার কাজটাও মনে রাখবা যে এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি, দেখো যদি এরকম আরেকটা প্রশ্ন ও আসতে পারে পরীক্ষায় যে আমরা নিচের কোনটিকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলে থাকি? মোবাইল ডিফেন্সিভ ইউনিট। এখানে মোবাইল শব্দের অর্থ হচ্ছে গতিশীল, ডিফেন্সিভ মানে হচ্ছে প্রতিরক্ষাকারী, আর ইউনিট মানে হচ্ছে একক। তাহলে ভ্রাম্যমাণ বা হচ্ছে গতিশীল প্রতিরক্ষাকারী একক যদি বলা হয় তাহলে হচ্ছে এটা হবে শ্বেত রক্তকণিকা, WBC। এখানে স্পেসিফিকলি আমরা কাউকে ইন্ডিকেট করব না, পুরা শ্বেত রক্তকণিকাকে বোঝাবে যে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। এটা একটু তোমরা মনে রাখবা। দেখো আমরা যদি আমাদের বইয়ের দিকে একটু খেয়াল করি, মূল বইয়ের দিকে, তোমরা এটা নিশ্চয়ই খেয়াল করছো আচ্ছা দেখো, তো শ্বেত রক্তকণিকা বা হচ্ছে লিউকোসাইট, এটার মধ্যে দেখো এটা ছিল যে আমরা এই শ্বেত রক্তকণিকাকে কি বলে থাকি? ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। এই কথাটা অবশ্যই ভালো করে মনে রাখবা। এবং এটা নির্দিষ্টভাবে কোনো শ্বেত রক্তকণিকার জন্য না, মোটামুটি সব শ্বেত রক্তকণিকার জন্যই। এটা হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বা হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট। এরপরে আমরা চলে আসি হচ্ছে নেক্সট কোশ্চেনে।
হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কোনটিকে? তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে আমাদের হৃৎপিণ্ডের যে জাংশনাল টিস্যুগুলো আছে বা সংযোগী টিস্যুগুলো আছে, এদের মধ্যে আমরা সাইনোএট্রিয়াল নোড যেটা বা হচ্ছে এসএএন, এটাকে বলে থাকি হচ্ছে পেসমেকার। এবং এটা মনে রাখতে হবে, এটা অবস্থিত হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে, ঠিক আছে, ডান অ্যাট্রিয়ামে অবস্থিত। এবং সাইনোএট্রিয়াল নোড এটাকে আমরা বলবো হচ্ছে পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার, এসএএন। আচ্ছা, আর যদি বলা হয় যে সংরক্ষিত পেসমেকার কোনটা, তাহলে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা হচ্ছে এভিএন। এর পরের কোশ্চেনে আমরা চলে আসি। দেখো, কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড? তো দেখো, আমাদের কার্ডিয়াক চক্রের সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড, এটা মনে রাখবা। আর এই 0.8 কে আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে 0.7 আর একটা হচ্ছে 0.1, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের সময়কাল। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হচ্ছে 0.7 সেকেন্ড, আর অ্যাট্রিয়ামের সিস্টোল যেটা, এটা হচ্ছে 0.1 সেকেন্ড। তো এটা যাদের হচ্ছে একটু প্যাচ লেগে যায় বা মনে রাখা একটু কষ্টকর হয়, তো তাদের জন্য দেখো একটা নেমোনিক হচ্ছে আমাদের দেশ ৭১-এ স্বাধীন হয়েছে। তো আমরা এই নেমোনিকটা ইউজ করব এখানে। তো দেখো, এটার মানে কি, এটাতে হচ্ছে অ্যাট্রিয়াম আর ডিতে হচ্ছে ডায়াস্টোল, তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হচ্ছে 0.7 আর অ্যাট্রিয়ামের সিস্টোল যেটা, এটা হচ্ছে 0.1। আবার দেখো, আমরা যদি 0.5 আর হচ্ছে 0.3 যোগ করি, তাইলেও কিন্তু 0.8 হয়, তাই না? তাইলে এটা কি হবে, এটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময়কাল আর এটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোলের সময়কাল। তাহলে আমাদের কোশ্চেনে কি ছিল, যে কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড? তাহলে এটা অবশ্যই কি হবে, অ্যাট্রিয়ামের সিস্টোল বা হচ্ছে অলিন্দের সিস্টোল, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। আর অ্যাট্রিয়ামের যদি ডায়াস্টোল বলা হতো, তাহলে এটার অ্যান্সার হতো হচ্ছে 0.7 সেকেন্ড। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি। নিচের কোন ক্রমটি সঠিক? তাহলে দেখো, এখানে হচ্ছে হৃৎপিণ্ডের যে সংযোগী টিস্যুগুলো আছে, এদের ক্রমটা দেখানো হয়েছে। তো দেখো, তো আমরা জানি এখানে কে কে আছে, একটা হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, দেন হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, তারপর হচ্ছে বান্ডেল অফ হিজ, এবং হচ্ছে সর্বশেষ যেটা, এটা হচ্ছে পার্কিনজি ফাইবার। তো এটা যাদের একটু মনে রাখতে কষ্ট হয় সিরিয়ালটা, তারা একটা নেমোনিক ইউজ করবা, সেটা হলো কি, সোনিয়া আন্টি ব্যান্ড পড়েছে, মানে চুলে ব্যান্ড পড়েছে। তো দেখো, তাইলে আমাদের কিন্তু একদম সিরিয়ালি চলে আসবে। সোনিয়াতে কি হবে, সোনিয়াতে হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, আন্টিতে কি হবে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, তাইলে এটা এসএএন, এটা হচ্ছে এভিএন। আর ব্যান্ডে কি হবে, বান্ডেল অফ হিজ। আর পড়েছিতে কি হবে, পার্কিনজি ফাইবার, ঠিক আছে, পার্কিনজি ফাইবার। তাহলে আমরা একটু এখন যদি অপশনগুলো দেখি, তাহলে দেখো, এসএএন, দেন হচ্ছে এভিএন, তারপর বান্ডেল অফ হিজ, তারপর হচ্ছে পার্কিনজি ফাইবার, তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো দেখো, তুমি যদি এরকম কিছু ছন্দ ব্যবহার করো বা কিছু হচ্ছে মনে রাখার কৌশল ব্যবহার করো, এটা কিন্তু তোমার পরীক্ষার জন্য, মানে পরীক্ষার হলে এটা তোমাকে অনেক কাজে দিবে। না হলে দেখো, আমাদের যখন ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা যেদিন হবে, সেদিন কিন্তু শুধুমাত্র বায়োলজির পরীক্ষা না, ঠিক আছে, বা বায়োলজির শুধু জুওলজি পার্টের পরীক্ষা না, এটা হচ্ছে ফুল বায়োলজির পরীক্ষা, তারপরে কি ফুল কেমিস্ট্রির পরীক্ষা, ফুল ফিজিক্সের পরীক্ষা, এর সাথে আছে ইংলিশ, আছে জিকে আছে। তো এতগুলা বইয়ের এত ইনফরমেশন নিয়ে যখন তুমি একসাথে পরীক্ষা দিতে বসবা, তখন কিন্তু তোমার কনফিউশন তৈরি হওয়া, এটা কিন্তু খুবই স্বাভাবিক। যে তোমার পড়া জিনিস, কিন্তু তুমি যখন 4টা অপশন দেখতেছো, তো দেখো এই যে 4টা অপশন, এগুলা কিন্তু মনে হচ্ছে যে সবগুলাই সঠিক উত্তর, তাই না? তো আর পরীক্ষার হলে এত সময়ও থাকে না যে তুমি অনেক চিন্তা ভাবনা করে, ঠিক আছে, যে একটা কোশ্চেনের অ্যান্সার খুঁজে বের করবা। এটা খুব দ্রুত তোমার মানে মাথায় আসতে হবে, নতুবা কিন্তু তুমি সব কোশ্চেনের সঠিক উত্তর পরীক্ষার হলে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে আসতে পারবে না। এই জন্য অবশ্যই তোমাকে অনেক কৌশলী হতে হবে। তো এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা ট্রিক বলতে যে শুধু ছন্দকেই বুঝবো এমন না,
এখানে বায়োলজিতে আরো অনেক সুন্দর সুন্দর ব্যাপার আছে, অনেকভাবে অনেক কিছু মনে রাখা যায়। তোমরা সামনে এগুলা দেখতে পারবা বা আমাদের সঙ্গে নিয়মিত ক্লাস করতে থাকো, তাহলেই বুঝতে পারবা যে কত ট্রিকি ওয়েতে অনেক কঠিন কঠিন বিষয়ও মনে রাখা যায়। তো যাই হোক, তাইলে এটা ছিল হচ্ছে এসআইএন, দেন এভিএন, তারপর হচ্ছে বান্ডেল অফ হিজ, এবং তারপর হচ্ছে পার্কিনজি ফাইবার। আমরা এবার হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে আসি। করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? তাইলে দেখো আমাদের 4 রকম সংবহন ছিল, সিস্টেমিক, পালমোনারি, তারপর হচ্ছে হেপাটিক পোর্টাল, এবং 4 নাম্বার যেটা, এটা হচ্ছে করোনারি সংবহন, তাই না? তো কথা হচ্ছে যে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে যেই ধমনী, সেটাকে বলা হয় হচ্ছে করোনারি ধমনী। ঠিক আছে, তাইলে করোনারি ধমনী কোথায় রক্ত সংবহন করবে? এটা হচ্ছে হৃৎপিণ্ডে। তো দেখো এই করোনারির সাথে আবার কাছাকাছি মিল আছে এরকম একটা ধমনী, এটা হচ্ছে ক্যারোটিড ধমনী, তাই না? যে একই রকম উচ্চারণ বা অনেকটা কাছাকাছি মিল আছে। তো ক্যারোটিড, এটা মনে রাখবা যে এটা হচ্ছে মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। এই দুইটার মধ্যে প্যাচ লেগে যেতে পারে, ঠিক আছে? তাইলে মস্তিষ্কে রক্ত সরবরাহ করবে কারা? মস্তিষ্কে রক্ত সরবরাহ করবে হচ্ছে ক্যারোটিড ধমনী। আর যদি বলা হয় হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করবে কারা, তাহলে এটার বা কার্ডিয়াক মাসেলে রক্ত সরবরাহ করবে কারা, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে করোনারি ধমনী। আবার যদি উল্টাভাবে জিজ্ঞাসা করে যে হৃৎপিণ্ডের পেশি থেকে রক্ত ফিরাই নিয়ে আসবে কে, তাহলে এটার অ্যান্সার কি হবে? করোনারি শিরা। আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাব, রক্তের গতিপথের ক্ষেত্রে কোনটি সঠিক? তাইলে দেখো এই যে এটা একটা চমৎকার প্রশ্ন। এটা যদি তুমি হুবহু মুখস্থ করো, তুমি কিন্তু পরীক্ষার হলে কোনোভাবেই সঠিক উত্তর দাগায় আসতে পারবে না। অর্থাৎ এই জায়গাটা একটু তোমাকে বুঝে পড়তে হবে, ঠিক আছে? আমাদের তো অবশ্যই ম্যাক্সিমাম জিনিস মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, কিন্তু এর মধ্যেও কিছু কিছু জায়গা আছে যেগুলো একটু তোমাকে বুঝে মুখস্থ করতে হবে বা বুঝে মনে রাখতে হবে। তো রক্ত সংবহন, হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন, এটা কিন্তু এরকম একটা জায়গা। তো দেখো এখানে যে অপশনগুলো আছে, তুমি যদি এই অপশনগুলোর দিকে তাকাও, তুমি কিন্তু সঠিক উত্তর ধরে ফেলতে পারবা, ঠিক আছে, যদি তুমি বিষয়টা বোঝো। যেমন ধরো ফার্স্ট যে অপশনটা আছে, যে ডান অলিন্দ, ডান অলিন্দ থেকে রক্ত যাবে হচ্ছে কোথায়? ডান নিলয়ে। অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকলে। আচ্ছা, রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? ফুসফুসে যাবে। ফুসফুস থেকে কোথায় যাবে? লেফট অ্যাট্রিয়ামে যাবে। তো দেখো এটা কিন্তু ঠিকই আছে, জাস্ট মাঝখানের অনেকগুলা বিষয় বাদ দেওয়া হয়েছে। যেমন ডান নিলয় বা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এখান থেকে যে ফুসফুসে যায়, কে নিয়ে যায়? নিয়ে যাবে কে? পালমোনারি আর্টারি বা হচ্ছে পালমোনারি ধমনী। আবার দেখো ফুসফুস থেকে যে লেফট অ্যাট্রিয়ামে আসবে, কে নিয়ে আসবে? এটা হচ্ছে পালমোনারি শিরা, ঠিক আছে? তো তাহলে এই অপশনটাই কিন্তু সঠিক উত্তর ছিল। তো তোমাদের যাদের এটা একটু ধরতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য দেখো আমি পুরা প্রক্রিয়াটা বুঝাই দিচ্ছি যে কিভাবে আমাদের শরীরে সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহনের মাধ্যমে রক্ত সংবহিত হয়। তো দেখো আমরা আমাদের মূল বইতে চলে যাব। আমরা যদি আমাদের মূল বইতে চলে আসি, তাহলে দেখবা যে পুরা ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, একটু যদি ভালোভাবে খেয়াল করো। তো আমরা একটা ছবির মাধ্যমে বিষয়টা বোঝাবো। আমরা হার্টের মধ্যে চলে আসি। আচ্ছা, এই ছবিটাই আমাদের অ্যাকচুয়ালি দরকার। তোমরা যদি এই ছবিটা বুঝতে পারো, তাহলে সিস্টেমিক এবং পালমোনারি সংবহন নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো তোমরা ভালোভাবে খেয়াল করতে থাকো। দেখো আমরা শুরু করব ঠিক এই জায়গাটা থেকে। এই যে বাম ভেন্ট্রিকল, এটাকে আমি 1 নাম্বার দিলাম, ঠিক আছে? এটা আমাদের স্টার্টিং পয়েন্ট, বাম ভেন্ট্রিকল। অর্থাৎ আমাদের সমগ্র দেহে যে রক্ত প্রেরিত হয়, এটা হৃৎপিণ্ডের কোন চেম্বার থেকে? এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে বা হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে। আচ্ছা, এখন কথা হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে সমগ্র দেহে রক্ত যাবে কার মাধ্যমে যাবে? এটা হচ্ছে অ্যাওর্টার মাধ্যমে বা হচ্ছে মহাধমনীর মাধ্যমে। তোমরা এটা সবসময় মনে রাখবা যে দেখো হৃৎপিণ্ড থেকে যারা বের হয় তারা হচ্ছে ধমনী, হৃৎপিণ্ড থেকে যারা বের হয় তারা ধমনী, আর হৃৎপিণ্ডে যারা ফিরে আসে তারা হচ্ছে শিরা।
তারা কেমন ধরনের ব্লাড ক্যারি করতেছে এটা পরের বিষয়। মেন বিষয়টা হচ্ছে হৃৎপিণ্ড থেকে যারা বের হবে তারা হচ্ছে আর্টারি বা ধমনী, আর হৃৎপিণ্ডে যারা ফিরে আসবে তারা হচ্ছে ভেইন বা হচ্ছে শিরা। তাহলে এখানে এই যে বাম ভেন্ট্রিকল থেকে দেখো যে সব থেকে বড় ধমনী বা মহাধমনী যেটা অ্যাওর্টা, সেটা বের হচ্ছে এবং সেটা কোথায় রক্ত নিয়ে যাচ্ছে? দেহে। এবং এই রক্তটা অবশ্যই কেমন রক্ত? এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড বা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আচ্ছা, এরপরে দেহে যাওয়ার পরে এই রক্তটা কেমন হয়ে যাবে? এটা হচ্ছে দূষিত রক্ত হয়ে যাবে বা হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিচ হয়ে যাবে বা ডিঅক্সিজেনেটেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এইখানে যে রক্তটা আছে এটা কেমন রক্ত? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিচ বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, বা আমরা কি বললাম? ডিঅক্সিজেনেটেড। ডি শব্দের অর্থ হচ্ছে বাদ বা হচ্ছে অপসারণ বা হচ্ছে অক্সিজেন বিহীন রক্ত। এখন তাইলে এই রক্তটা কোথায় আসবে? এই রক্তটা হচ্ছে হার্টে আসবে, এবং হার্টের কোন চেম্বারে আসবে? এটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামে। তাহলে কে নিয়ে আসবে? অবশ্যই শিরা নিয়ে আসবে। তাহলে এই শিরাটার নাম হচ্ছে কি? মহাশিরা বা হচ্ছে ভেনা কাভা। দেখো, ভেইন শব্দের অর্থ হচ্ছে শিরা, ভেইন মানে হচ্ছে শিরা, আর ভেনা কাভা যেটা, এটা মানে হচ্ছে মহাশিরা। তাহলে মহাশিরার মাধ্যমে রক্ত কোথায় চলে আসবে? এটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামে আসবে। দেন ডান অ্যাট্রিয়াম থেকে এটা কোথায় চলে যাবে? ডান ভেন্ট্রিকলে চলে যাবে। তো দেখো, তোমরা যখন রুই মাছের রক্ত সংবহন পড়ছিলা, তো রুই মাছের রক্ত সংবহনের সাথে মানুষের রক্ত সংবহনের মেইন পার্থক্যটাই এখানে, যে দেখো আমাদের যে রক্ত সংবহনটা এটা হচ্ছে দ্বিচক্রী। মানে এই যে দূষিত রক্ত বডি থেকে, এটা কিন্তু সরাসরি ফুসফুসে যাচ্ছে না, এটা আগে হার্টে আসবে, দেন হার্টের থেকে ফুসফুসে যাবে। আবার ফুসফুসে যাওয়ার পরে এটা যখন অক্সিজেন সমৃদ্ধ হবে তখনও কিন্তু এটা সরাসরি ফুসফুস থেকে সমগ্র দেহে যাবে না, এটা আগে হার্টে আসবে, দেন হার্টের থেকে সমগ্র দেহে যাবে। এই জন্য আমাদের যে রক্ত সংবহন প্রক্রিয়া এটাকে আমরা বলতেছি হচ্ছে দ্বিচক্রী বা ডাবল সার্কিট সার্কুলেশন। কিন্তু রুই মাছের ক্ষেত্রে দেখো এটা কি ছিল? এক চক্রে ছিল। আমরা দেখছিলাম যে রুই মাছের হার্টের মধ্য দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধই রক্তই যায়। তো যাই হোক, এখন হচ্ছে দেখো তাইলে ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত কোথায় চলে আসবে? ডান ভেন্ট্রিকলে চলে আসবে। তাহলে এরই মাধ্যমে দেখো আমাদের সিস্টেমিক সংবহনটা শেষ হইলো। তাহলে সিস্টেমিক সংবহনের স্টার্টিং পয়েন্ট ছিল বাম ভেন্ট্রিকল, আর এটার এন্ডিং পয়েন্ট হচ্ছে ডান ভেন্ট্রিকল। এবার এই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এটাকে আমাকে কি করতে হবে? অক্সিজেন সমৃদ্ধ করতে হবে। তাহলে কোথায় নিতে হবে? ফুসফুসে নিতে হবে। তাহলে কে নিয়ে যাবে? এটা হচ্ছে পালমোনারি আর্টারি, পালমোনারি ধমনী। তো কথা হচ্ছে এটার নাম ধমনী কেন? কারণ এটা হার্টের থেকে বের হয়েছে। আর এটার নাম পালমোনারি কেন? কারণ এটার গন্তব্যস্থল হচ্ছে ফুসফুস। আমরা যেখানেই পালমো শব্দ দেখব এটার মানে হচ্ছে লাংস বা এটা রেসপিরেটরি সিস্টেম রিলেটেড সামথিং কে মিন করে। তো যাই হোক, তাহলে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে এটা কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে। এবং এটা কেমন রক্ত? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এবার ফুসফুসে যাওয়ার পরে এটা অক্সিজেনেটেড হয়ে যাবে এবং সেটা পালমোনারি শিরার মাধ্যমে আবার কি বাম অ্যাট্রিয়ামে চলে আসবে। আবার বাম অ্যাট্রিয়াম থেকে কি এটা বাম ভেন্ট্রিকলে আসবে, দেন বাম ভেন্ট্রিকল থেকে আবার সমগ্র দেহে চলে যাবে। তাহলে এই যে দুইটা চক্র, সিস্টেমিক এবং পালমোনারি সংবহন, এটা আমাদের আমৃত্যু, যতদিন না আমাদের মৃত্যু হচ্ছে ততদিন 24 ঘন্টা এটা চলতে থাকবে। তাহলে দেখো যে আমাদের যে পালমোনারি সংবহন যেটা, এটার স্টার্টিং পয়েন্ট কি ছিল? ডান ভেন্ট্রিকল, আর এটার এন্ডিং পয়েন্ট হচ্ছে বাম ভেন্ট্রিকল। আর সিস্টেমিক যেটা ছিল সেটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে বাম ভেন্ট্রিকল, আর সেটার এন্ডিং পয়েন্ট হচ্ছে ডান ভেন্ট্রিকল। তাহলে এই বিষয়টা যদি তুমি বুঝে থাকো তাহলে আশা রাখা যায় যে রক্ত সংবহন নিয়ে আর তোমাকে ঝামেলা পোহাতে হবে না। তো যাই হোক, এবার তাইলে দেখো আমরা সামনের দিকে আগাই। তাইলে দেখো আমরা একটু বাকি অপশনগুলো টেস্ট করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত যায় বাম ভেন্ট্রিকলে, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু বাম ভেন্ট্রিকল থেকে তো আর ফুসফুসে যায় না। বাম ভেন্ট্রিকল থেকে কোথায় যায়? এটা যায় হচ্ছে সমগ্র দেহে। কার মাধ্যমে যায়? অ্যাওর্টার মাধ্যমে যায়। তাহলে এটা ভুল, এই অপশন বাদ। তারপরে দেখো ডান নিলয় থেকে সারা দেহ, এটা অবশ্যই ভুল। বাম নিলয় থেকে ফুসফুস, ভুল। অর্থাৎ
দেখো তুমি যদি ব্যাপারটা বুঝে থাকো তোমার কিন্তু বেশি সময় লাগবে না ধরতে, ঠিক আছে, যে রক্ত কোথা থেকে কোথায় যাবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি। এখানে বলা হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত দেহ পর্যন্ত পৌঁছায় কোন পথে। দেখো তুমি একটু কোরিলেট করার চেষ্টা করো। ফুসফুসে অক্সিজেনেটেড ব্লাড আছে, সেটাকে আগে হার্টে আনতে হবে, দেন হার্টের থেকে বডিতে নিতে হবে। তাহলে আমি যদি হার্টে আনতে চাই অবশ্যই আমাকে শিরার মাধ্যমে আনতে হবে, ঠিক আছে। তো এখন এবং এখানে যেই শিরাটা এটার সঙ্গে সংশ্লিষ্ট সেটা অবশ্যই পালমোনারি শিরা, যেহেতু ফুসফুস থেকে আসতেছে, ঠিক আছে। তাহলে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে আসবে কোথায়, বাম এট্রিয়ামে, দেন বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে, দেন বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে সমগ্র দেহে, ঠিক আছে। তাইলে দেখো আমরা যদি একটু অপশনগুলা চেক করার চেষ্টা করি, যে পালমোনারি শিরা এটার মাধ্যমে বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, অপশন কারেক্ট, এই অপশনটা ঠিক আছে। বাকিগুলা দেখো পালমোনারি ধমনির মাধ্যমে বাম অলিন্দ, এটা ভুল, কারণ পালমোনারি ধমনি যেটা এটার গন্তব্যস্থল হচ্ছে ফুসফুস, কারণ সে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ক্যারি করে, তাহলে এই অপশন বাদ। তারপর দেখো পালমোনারি ধমনি এটা যাবে হচ্ছে ডান অলিন্দে, দেখো উল্টা হয়ে গেছে, এখানের কাহিনীটা হবে রাইট এট্রিয়াম থেকে বের হবে হচ্ছে পালমোনারি ধমনি, তাহলে এটাও বাদ, ঠিক আছে। এরপরে আসি পালমোনারি ধমনী ডান অলিন্দ, এটা তো ভুল, তাইলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আশা রাখি তোমরা বুঝতে পারতেছো ব্যাপারটা, ঠিক আছে। তো আমি তোমাদের থেকে কমেন্ট আশা করতেছি যে তোমরা এগুলা বুঝতে পারতেছো কিনা। আর তোমাদের প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে, তোমরা আমাদের এই যে ক্লাসগুলা এগুলো আমরা ধারাবাহিকভাবে নিতে থাকবো। তো ধরো আজকে আমাদের মেডিকেল ভর্তি প্রস্তুতির প্রথম ক্লাস রক্ত সঞ্চালন এই চ্যাপ্টার থেকে আমরা নিচ্ছি, কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব। তো তোমাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে তোমরা তোমাদের যারা ব্যাচমেট আছে, জুনিয়র আছে, তারপর হচ্ছে সিনিয়রও আছে যারা, তাদের সবাইকে আমাদের ক্লাসগুলোর কথা জানাই দিবা। এবং তোমরা যদি লাইভ বই নিয়ে ক্লাসটা করো, ঠিক আছে, অবশ্যই তোমরা উপকৃত হবা। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এখানে শুধু তোমরা কি এই স্ক্রিনের দিকে তাকাই থাকবে না, আমার কথাগুলা শুনতেছো এবং তোমার দৃষ্টিপাত, তোমার বই খাতা মানে সব কিছু মিলাই নিয়ে তোমাকে বসতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি, যে দেখো যে এই ক্লাসগুলা করলে শুধুমাত্র এবার যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে তারাই যে শুধু উপকৃত হবে এমন না, তোমরা যারা 25 ব্যাচের আছো বা এমনকি 26 ব্যাচেরও যারা আছো, তারা কিন্তু অ্যাডভান্স প্রিপারেশনের জন্য আমাদের এই ক্লাসগুলা দেখতে পারো তোমরা, কারণ তোমাদের বোর্ড পরীক্ষায়ও তো এমসিকিউ আছে, বা হচ্ছে বোর্ড পরীক্ষায়ও যদি তোমাকে ভালো করতে হয় তোমাকে অনেক কৌশল জানতে হবে, যেগুলা আছে। দেখো অনেক স্টুডেন্ট আছে যে ব্যাপারগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে এসে শিখে, কিন্তু এটা যদি সে ইন্টারমিডিয়েট থাকাকালীনই শিখতো তখন কিন্তু তার জন্য পড়াটা অনেক আনন্দদায়ক হয়ে যাইতো। তো এই বিষয়টা একটু মাথায় রাখবা। আর তোমরা অবশ্যই আমাদের আসপেক্ট মেডিকেল সিরিজের যে বইগুলো আছে এটা তোমরা সংগ্রহ করবা তোমাদের টেক্সট বুকের পাশাপাশি প্র্যাকটিসের জন্য, তারপর হচ্ছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য আমাদের আসপেক্ট মেডিকেল সিরিজের বইগুলা তোমাদের সঙ্গে রাখবা। তো যাই হোক, এবার আমরা একটু আগাই সামনের দিকে, নেক্সট কোশ্চেনে চলে আসি। তো এখানে কি বলতেছে যে দেখো লেফট ভেন্ট্রিকল বাম নিলয়, সেখান থেকে অ্যাওর্টার মাধ্যমে অঙ্গতন্ত্র। তো বুঝে ফেলাইছি যে এটা হচ্ছে কি সংবহন, এটা হচ্ছে কি সিস্টেমিক সংবহন। দেখো তোমরা এটা মনে রাখবা যে সিস্টেম শব্দের অর্থ হচ্ছে তন্ত্র, ঠিক আছে। বায়োলজিতে সিস্টেম বলতে কি বোঝায়, সিস্টেম মানে হচ্ছে তন্ত্র, সেল মানে হচ্ছে কোষ, টিস্যু মানে হচ্ছে কলা, অর্গান মানে হচ্ছে অঙ্গ, আর সিস্টেম মানে হচ্ছে তন্ত্র, ঠিক আছে। তো যাই হোক, তো এই যে সংবহনটা এখানে যেহেতু সিস্টেম অ্যাসোসিয়েটেড বা সিস্টেম জড়িত, এই জন্য এটাকে আমরা কি বলবো, সিস্টেমিক সংবহন। আর যদি এর মধ্যে কোথাও ফুসফুস লেখা থাকতো তাহলে এটা কি হতো, পালমোনারি সংবহন। আর আমাদের হচ্ছে হেপাটিক পোর্টাল সংবহন বিদ্যমান, তাহলে তোমার যদি যকৃত কথাটা দেখতে পাও তাহলে অবশ্যই সেটা কি হবে, হেপাটিক পোর্টাল। আর যদি হৃৎপিণ্ডের প্রাচীর, ঠিক আছে, এই কথাটা উল্লেখ থাকে তাহলে বুঝবা হচ্ছে করোনারি সংবহন।
তো এইগুলাই হচ্ছে ট্রিক, ঠিক আছে। খুব দ্রুত দেখো আমি কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু ধরে ফেলতে পারতেছি। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব, বাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়। তো দেখো আগে তোমাদেরকে আমি এই বিষয়টা পড়াই আসি যে আসলে কপাটিকাগুলা কোনটা কোথায় অবস্থান করে, ঠিক আছে। তো তোমরা যদি কপাটিকাগুলার অবস্থানও ঠিকভাবে বুঝতে চাও, তোমাদেরকে কিন্তু রক্ত সংবহনটা ভালোভাবে বুঝতে হবে। যে রক্ত সংবহন বোঝে তার জন্য কিন্তু কপাটিকার অবস্থানগুলা মনে রাখা মোটেও কষ্টকর না। দেখো আমরা এটা এখন প্রুফ করব কিভাবে, বা এই কথার সত্যতা কতটুকু। তোমরা একটু খেয়াল করো, আমরা শুরু করছিলাম কোথা দিয়ে, এই যে বাম ভেন্ট্রিকল, আর বাম ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় কার মাধ্যমে গেছিল, অ্যাওর্টার মাধ্যমে। তো মনে রাখতে হবে যেখানেই দুইটা জিনিসের সংযোগস্থল সেখানেই একটা কপাটিকা থাকবে। তাহলে বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টা এটার সংযোগস্থলে যে কপাটিকা থাকে, এইখানে যে কপাটিকা থাকে এটাকে আমরা বলি অ্যাওর্টিক কপাটিকা, ঠিক আছে। অ্যাওর্টিক অ্যাওর্টিক কপাটিকা গেল। এরপর দেখো ইনফেরিয়র ভেনা কাভা এবং হচ্ছে ডান এট্রিয়াম, ইনফেরিয়র ভেনা কাভা এবং হচ্ছে ডান এট্রিয়াম, ইনফেরিয়র ভেনা কাভা আইভিসি এবং হচ্ছে কি রাইট এট্রিয়াম, এদের সংযোগস্থলে যে কপাটিকা থাকে এটাকে আমরা বলি হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, ঠিক আছে। এটা মনে রাখবা, ইউস্টেশিয়ান কপাটিকা গেল। এরপর দেখো ডান এট্রিয়াম থেকে ব্লাড কোথায় আসবে, ডান ভেন্ট্রিকলে। তাহলে এদের সংযোগস্থলে যে কপাটিকা এটাকে বলে ট্রাইকাসপিড কপাটিকা, ঠিক আছে, ট্রাইকাসপিড গেল। এরপর দেখো ডান ভেন্ট্রিকল আর পালমোনারি ধমনী এদের সংযোগস্থলে যে কপাটিকা থাকবে সেটাকে আমরা বলবো পালমোনারি কপাটিকা, পালমোনারি কপাটিকা। আর এরপরে কি দেখো পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে, আর ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে বাম এট্রিয়ামে আসবে। জাস্ট এই জায়গাটাতে কোনো কপাটিকা নাই, এটা একটু মাথায় রাখবা যে পালমোনারি শিরা এবং বাম এট্রিয়াম এদের সংযোগস্থলে কপাটিকা নাই। আর বাম এট্রিয়াম আর বাম ভেন্ট্রিকল এখানে থাকবে হচ্ছে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। বাইকাসপিডের অ্যানাদার নেম হচ্ছে মাইট্রাল কপাটিকা। আচ্ছা, তাহলে এই যে দেখো মোটামুটি আমরা এখানে 5টা কপাটিকা পাইছি। একটা হচ্ছে অ্যাওর্টিক, তারপর হচ্ছে ইউস্টেশিয়ান, ট্রাইকাসপিড, পালমোনারি আর হচ্ছে বাইকাসপিড। আরো একটা কপাটিকা আছে যেটাকে আমরা বলে থাকি করোনারি কপাটিকা বা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। তো এই যে করোনারি কপাটিকা বা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা এটা আসলে কোথায় থাকে, তো এটা হচ্ছে করোনারি সাইনাস এবং রাইট অ্যাট্রিয়াম বা ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থাকে, ঠিক আছে। তাহলে দেখো কপাটিকাগুলার অবস্থানও কি মনে রাখা আমাদের জন্য কঠিন কিছু না যদি আমরা রক্ত সংবহনটা ভালোভাবে বুঝে থাকি। আর একটা কথা হচ্ছে কি যে এখানে এই যে ট্রাইকাসপিড আর বাইকাসপিড বাদে বাকি যে কপাটিকাগুলো আছে এরা হচ্ছে তোমার সেমি লুনার কপাটিকা। সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, আর লুনার মানে হচ্ছে চন্দ্র, ঠিক আছে। তাইলে এদেরকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতির, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। তাহলে ট্রাইকাসপিড হচ্ছে ট্রাই মানে হচ্ছে 3, আর কাস্প মানে অনেক কিছু বলা যায়, যেমন পাল্লা বলা যায়, পত্র বলা যায়, তাহলে ত্রিপত্রী কপাটিকা। আর বাইকাসপিড হচ্ছে দ্বিপত্রী কপাটিকা, আর বাকিগুলা অর্ধচন্দ্রাকৃতির বা সেমি লুনার কপাটিকা। তো যাই হোক, এবার আমরা হচ্ছে দেখো আমাদের কোশ্চেনে চলে আসি। এখানে কি ছিল, বাইকাসপিড কপাটিকা কোথায় অবস্থান করবে, তাইলে আমরা উত্তর পেয়ে গেছি, এটা হলো লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে। নেক্সট কোশ্চেনে চলে আসি, নিম্ন মহাশিরা, এই যে দেখো ইনফেরিয়র, ইনফেরিয়র শব্দের অর্থ হচ্ছে নিচে, ঠিক আছে, ইনফেরিয়র, আর সুপেরিয়র মানে হচ্ছে উপরে। ইনফেরিয়র আর মহাশিরা, মহাশিরার ইংরেজি হচ্ছে ভেনা কাভা, ঠিক আছে। তাহলে ইনফেরিয়র ভেনা কাভা আর হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, একটু আগেই বলে আসছি এটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, ঠিক আছে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, ইউস্টেশিয়ান। নেক্সট কোশ্চেন, কোনটি হৃৎপিণ্ডের অংশ, এই যে দেখো খুবই সহজ একটা প্রশ্ন, ইন্টারক্যালেটেড ডিস্ক।
কারণ তোমরা যখন চলন ও অঙ্গচালনা এই চ্যাপ্টারটা পড়বা তখন দেখবা যে পেশির অনেকগুলা প্রকারভেদ আছে, যেমন হচ্ছে মসৃণ পেশি, তারপর হচ্ছে অমসৃণ পেশি, এবং আরেকটা হচ্ছে কার্ডিয়াক পেশি বা হচ্ছে হৃৎপেশি। ঠিক আছে, তো হৃৎপেশির একটা অনন্য বৈশিষ্ট্য যে এটাতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। তাইলে ইন্টারক্যালেটেড ডিস্ক এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল বা হচ্ছে হৃৎপেশির বৈশিষ্ট্য। আর কার্ডিয়াক মাসেল এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে হার্টে কার্ডিয়াক মাসেল থাকে। কার্ডিয়াক শব্দটা আমরা যেখানেই দেখব বুঝবো যে এটা হার্ট রিলেটেড সামথিং মিন করতেছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কি হবে? ইন্টারক্যালেটেড ডিস্ক। তারপর দেখো এই যে ক্যানালিকুলি, এটা তোমরা কোথায় পড়ছো? ক্যানালিকুলি তোমরা যখন হচ্ছে চলন ও অঙ্গচালনা এই চ্যাপ্টারটা যখন পড়ছিলা তখন হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র। ঠিক আছে, আমরা জানি যে অস্থি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিরেট অস্থি আর একটা হলো স্পঞ্জি অস্থি। তো নিরেট অস্থির যে গঠন এবং কাজের একক সেটাকে আমরা বলে থাকি যে অস্টিয়ন বা হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র। তো সেটার মধ্যে কিন্তু এই যে ক্যানালিকুলি এই টার্মগুলা ছিল। ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখবা। আর কন্ড্রোসাইট, এই যে দেখো কন্ড্রোসাইট, এখানে মনে রাখবা যে কন্ড্রো শব্দের অর্থ হচ্ছে তরুণাস্থি। কন্ড্রো মানে হচ্ছে তরুণাস্থি, আর সাইট মানে হচ্ছে কোষ। তাইলে কন্ড্রোসাইট মানে হচ্ছে তরুণাস্থির কোষ। তরুণাস্থিতে যে কোষ থাকে এটাকে বলে কন্ড্রোসাইট। আর যদি অস্টিওসাইট থাকতো তাহলে অস্টিও মানে হচ্ছে অস্থি, আর সাইট মানে কোষ, তাহলে অস্থির কোষ, ওটাকে বলা হয় অস্টিওসাইট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কোনটা? এটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এরপরের কোশ্চেনে আমরা চলে আসি, নিচের কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়? লোহিত রক্তকণিকা ধ্বংস হয় কোথায়? এটা হচ্ছে যকৃত আর হচ্ছে প্লীহা, অর্থাৎ লিভার আর হচ্ছে স্প্লেন, এই দুইটা মনে রাখবা। দেখো আমরা যখন পরিণত হয়নি মানে অপরিণত অবস্থা, তখন কিন্তু আমাদের রক্তকণিকা স্টেম কোষ থেকে তৈরি হয় না। বুঝে গেছে? স্টেম কোষ থেকে তৈরি হয় কখন? আমরা যখন পরিণত হই তারপরে। তো বা আমাদের হাড়গুলা যখন সুগঠিত হয়, পরিণত হয়, বা আমাদের লাল অস্থি মজ্জা থেকে লাল অস্থি মজ্জায় যে স্টেম কোষ থাকে সেখান থেকে রক্তকণিকা উৎপন্ন হয়। কিন্তু আমাদের ভ্রূণ অবস্থায় বলো বা হচ্ছে জন্মের পর, এখানে হচ্ছে কোথা থেকে রক্তকণিকা তৈরি হয়? এই যকৃত এবং প্লীহা। তাইলে দেখো যে একটা জিনিসের স্টার্টিং পয়েন্ট যেখান থেকে হচ্ছে, এন্ডিংও কিন্তু ঠিক সেখানেই হচ্ছে। বা আমরা এরকম বলে থাকি যে আমরা মাটি দিয়ে তৈরি, আবার কি মাটিতেই ফিরে যাব, তাই না? স্টার্টিং যেখান থেকে এন্ডিংও কি ঠিক সেখানে। তো যাই হোক, তাইলে রক্তকণিকা গুলা এগুলা কোথায় ধ্বংস হবে? এটা হচ্ছে যকৃত এবং প্লীহা, এই দুইটা একটু মনে রাখবা, লিভার এন্ড হচ্ছে স্প্লেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে নেক্সট কোশ্চেনে, হৃৎপিণ্ডের কোন প্রাচীর সংকোচন প্রসারণের সক্রিয় ভূমিকা পালন করবে? তো দেখো আমাদের যে হৃৎপিণ্ডের প্রাচীর, এখানে আমরা কি কি দেখতে পাই? একটা হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তো এপি মানে হচ্ছে বাইরে, আর মায়ো শব্দের অর্থ হচ্ছে মাসেল বা হচ্ছে পেশি। তাইলে মায়োকার্ডিয়াম যেটা, এটা হচ্ছে পেশি দ্বারা নির্মিত। ঠিক আছে, এটা একটু মনে রাখবা যে মায়োকার্ডিয়াম যেটা, এটা কি পেশি দ্বারা নির্মিত, পেশি দ্বারা। তাহলে এটাই অবশ্যই কি, তো পেশি তো সংকুচিত প্রসারিত হয়, তাহলে মায়োকার্ডিয়ামটাই কি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা রাখবে। আর এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভেতরে, আর পেরি দিয়ে হচ্ছে আবরণ বোঝানো হয়, তাহলে হৃৎপিণ্ডের যে আবরণী সেটাকে আমরা বলে থাকি হচ্ছে পেরিকার্ডিয়াম। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, অক্সিজেন পরিবহনের সহায়তাকারী রক্তকণিকার নাম কি? এটা অবশ্যই হচ্ছে লোহিত রক্তকণিকা বা হচ্ছে এরিথ্রোসাইট বা হচ্ছে রেড ব্লাড কর্পাসল RBC। আমরা জানি যে আমাদের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। তো আমরা যখন অক্সিজেন গ্রহণ করি, হিমোগ্লোবিনের সঙ্গে এটার বিক্রিয়া হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়। তারপরে হচ্ছে এই অক্সি হিমোগ্লোবিন ভেঙে যে অক্সিজেন এবং হিমোগ্লোবিনকে মুক্ত করে দেয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কি হবে? এরিথ্রোসাইট। তোমরা মনে রাখবা যে এরিথ্রো এই শব্দের অর্থ হচ্ছে লাল, আমরা যেখানেই এরিথ্রো দেখব এটার মানে হচ্ছে লাল। তারপর হচ্ছে দেখো লিউকো শব্দ তুমি যেখানেই দেখবা এটার মানে হচ্ছে সাদা বা হচ্ছে বর্ণহীন। যেমন ধরো আমরা লিউকোপ্লাস্টের কথা জানি, লিউকোপ্লাস্ট, তাহলে সেটা কি হবে? সাদা বা বর্ণহীন প্লাস্টিড।
নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, আয়তন রিসেপ্টর কোথায় কোথায় অবস্থান করে। তো দেখো আমরা রক্ত চ্যাপ্টারে দুই ধরনের ব্যারো রিসেপ্টর দেখতে পাই, একটা হচ্ছে উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। তো নিম্নচাপ ব্যারো রিসেপ্টর যেটা, এটাকেই কিন্তু আয়তন ব্যারো রিসেপ্টর বা ভলিউম ব্যারো রিসেপ্টর বলা হয়। তো আয়তন ব্যারো রিসেপ্টর কোথায় কোথায় থাকে, তো আমরা এটা একটা অবশ্যই নেমোনিক দিয়ে মনে রাখবো। নেমোনিকটা হচ্ছে ডাব শ্যাম্পু, ঠিক আছে, এটার নাম অবশ্যই শুনছো বা অ্যাড দেখছো, ডাব শ্যাম্পু, এটা হচ্ছে আমাদের ট্রিক। ঠিক আছে, তো ডাব বানান কিন্তু অ্যাকচুয়ালি এটা না, ডিওভি, যেটার মানে ঘুঘু, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে ডিএভি। কেন ডিএভি দরকার, দেখো এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের প্রাচীরে। ডিএভিতে কি হয়, ডান অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের প্রাচীরে ডিএভি। আর এটাতে হচ্ছে সিস্টেমিক শিরা, এসে কি হবে সিস্টেমিক শিরা, আর পিতে হচ্ছে পালমোনারি রক্তবাহিকা, পালমোনারি রক্তবাহিকা। তাহলে জাস্ট এই শব্দটা মনে রাখলে তোমার কিন্তু নিম্নচাপ ব্যারো রিসেপ্টর বা আয়তন ব্যারো রিসেপ্টর মনে রাখা কঠিন না। আর উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় থাকে, এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চে এবং হচ্ছে ক্যারোটিড সাইনাসে। তাহলে অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড সাইনাস, এগুলা কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে না। এটা সঠিক উত্তর হবে এই যে পালমোনারি শিরা বা হচ্ছে পালমোনারি রক্তবাহিকা। নেক্সট কোশ্চেনে চলে আসি, রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে কোন ধরনের রক্তকণিকা। তো তোমরা অ্যালার্জি এই শব্দটা যদি দেখো, অ্যালার্জি আর হচ্ছে লার্ভা, অবশ্যই তুমি মনে রাখবা এটা ইউসিনোফিল হবে। এটা আমরা এইভাবে মনে রাখি, ইলা এলা, ঠিক আছে, ইলা এলা। তাহলে এলাতে কি হবে অ্যালার্জিক, আর রস্যইতে হচ্ছে ইউসিনোফিল, ল আকারে লার্ভা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, ইউসিনোফিল। দেখো আমরা বাকি অপশনগুলো যদি টেস্ট করি, মনোসাইট, নিউট্রোফিল, এদের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। তাহলে ফ্যাগোসাইটোসিস এটা যদি আসে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে মনোসাইট, নিউট্রোফিল। আর লিউকোসাইট বলতে তো শ্বেত রক্তকণিকাকেই বোঝায়, মানে সব শ্বেত রক্তকণিকা। তাহলে এই অপশন তো সবার আগে বাদ, আমাকে একদম স্পেসিফিকলি বলতে বলছে যে কোন শ্বেত রক্তকণিকা। তাহলে এটার সঠিক উত্তর হবে কি, এটার সঠিক উত্তর হবে ইউসিনোফিল। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব, মাইট্রাল ভালভের অবস্থান কোথায়, এটা আমাদের পড়া শেষ। আমরা বলছিলাম যে বাইকাসপিড কপাটিকা, এটার অপর নাম হচ্ছে মাইট্রাল ভালভ, বয়াকারে বাইকাসপিড, মতে মাইট্রাল। তাইলে বাইকাসপিড ভালভ বা মাইট্রাল কপাটিকা এটা থাকবে বাম অলিন্দ এবং নিলয়ের সংযোগ স্থলে। তাহলে বাম অলিন্দ এবং বাম নিলয়। তাহলে একটা ব্যাপার হচ্ছে কি, যে দেখো যে তুমি যখন একটা কনসেপ্ট বুঝবা, তোমার ওই কনসেপ্টের আন্ডারে দেখবে যে অনেকগুলা প্রশ্ন থাকে। তো তুমি যদি জিনিসটা ভালোভাবে আয়ত্তে রাখতে পারো বা আত্মস্থ রাখতে পারো, কোশ্চেন তোমাকে যেভাবেই করুক না কেন তুমি কিন্তু এটা ধরে ফেলতে পারবা। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো, মানুষের রক্তের পিএইচ কত। মানুষের রক্তের পিএইচ হচ্ছে গড়ে 7.4, অথবা আমরা বলি 7.2 থেকে 7.4, অথবা বলি 7.35 থেকে 7.45, ঠিক আছে। তাহলে এগুলার যে কোনোটা থাকলে সেটাই উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 7.4। নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়। প্লাজমা প্রোটিন মানে রক্ত রসে যে প্রোটিন পাওয়া যায়, এটা হচ্ছে GPA5। তাহলে গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। গ্লোবিউলিন, তারপর হচ্ছে অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। তাহলে 9 হচ্ছে টাইরোসিন, ঠিক আছে, টাইরোসিন না, এটা প্লাজমা প্রোটিন না। এরপরের কোশ্চেনে চলে আসি, মানব দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ 4000 পার ডেসিলিটারের চেয়ে যদি কমে যায়, সেই অবস্থাকে কি বলা হয়। দেখো WBC এটা যদি কমে, এটাকে বলে লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া। WBC যদি বাড়ে, এটাকে বলে লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস। দেখো সবগুলোর মধ্যে লিউকো আছে, কারণ লিউকো মানে সাদা আর হোয়াইট মানে সাদা। এরপরে চলে আসি, WBC যদি অস্বাভাবিকভাবে বাড়ে, তখন এটাকে বলে লিউকেমিয়া, লিউকেমিয়া। লিউকেমিয়া মানে হচ্ছে ক্যান্সার, ঠিক আছে, ব্লাড ক্যান্সার। তো তাইলে WBC যদি অস্বাভাবিকভাবে বাড়ে, তাইলে এটাকে আমরা কি বলবো, লিউকেমিয়া। এছাড়া দেখো আরো শিখে রাখো, যদি RBCর পরিমাণ বাড়ে, এটাকে আমরা বলি পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া। পলি মানে হচ্ছে অনেক, আর যদি RBCর পরিমাণটা কমে যায় তাহলে কি হয়, অ্যানিমিয়া হয়।
বা রক্তশূন্যতা দেখা দেয়। ঠিক আছে, তাহলে তোমাকে এই বিষয়গুলা প্রত্যেকটা টার্ম ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে কোশ্চেন দেখলে আর অপশন দেখলে তোমার কিন্তু মানে দাগাইতে বেশি সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু উত্তরটা সঠিক উত্তর কোনটা এটা ধরে ফেলতে পারবা এবং তুমি দাগায় আসতে পারবা পরীক্ষার হলে। আমরা এবার হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি। নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে? এটা পৃথিবীর অন্যতম সহজ প্রশ্ন। ঠিক আছে, এটা তোমরা সবাই পারবা। তারপরে দেখো যারা একটু নতুন আছো কিভাবে ধরতে হয় এটা একটু আমি বলে দিচ্ছি। আমি আজকে বলছিলাম যে কৌশল মানে যে সব সময় ছন্দ এটা না। ঠিক আছে, এখানে দেখো কি কৌশল, যদি কোনো শব্দের শেষে সিস থাকে এটা দিয়ে হলো প্রক্রিয়া বোঝায়। ঠিক আছে, সিস মানে হচ্ছে প্রক্রিয়া, আর পোয়েসিস মানে হলো রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়া, আর এরিথ্রো মানে লাল। তাহলে কি বুঝলাম, এটা হচ্ছে আরবিসি তৈরির প্রক্রিয়া, এটাকেই কি বলা হবে? এরিথ্রোপোয়েসিস। তাইলে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া এটাকে কি বলা হবে? এরিথ্রোপোয়েসিস। নেক্সট কোশ্চেনে চলে আসি, অ্যাগ্রানুলোসাইট কোনটা? এ মানে হচ্ছে না, গ্রানুলোসাইট মানে দানাদার। তাইলে না দানাদার মানে হচ্ছে অদানাদার। ঠিক আছে, তাহলে অদানাদার করা যেগুলোর মধ্যে সাইট আছে, মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। এবং মজার ব্যাপার দেখো, এগুলার প্রত্যেকটা শেষে ফিল ছিল। তো আমাদের তো মনেই আছে যে ফিল গুলা হচ্ছে এক ক্লাসের মধ্যে পড়ে আর সাইট গুলা আর এক ক্লাসের মধ্যে পড়ে। তো তুমি যদি ভুলেও যাও তাও কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর তুমি দিয়ে আসতে পারতা, কারণ ফিল গুলা বাদ। ঠিক আছে, ওরা যেহেতু কমন ফিল আছে এদের মধ্যে, ওগুলা বাদ, ওইটা বাদে যেটা আছে ওটাই সঠিক উত্তর, মনোসাইট। নেক্সট কোশ্চেনে চলে আসি, নিউক্লিয়াস বিহীন কোষ কোনগুলা? নিউক্লিয়াস বিহীন কোষ হচ্ছে সেট, এসে হচ্ছে সিফ কোষ, এসে কি হবে? সিফ কোষ। ইতে হচ্ছে এরিথ্রোসাইট লোহিত রক্তকণিকা, স্তন্যপায়ীর পরিণত লোহিত রক্তকণিকা, আর টিতে হচ্ছে থ্রম্বোসাইট বা হচ্ছে অনুচক্রিকা। তাহলে এরা হচ্ছে নিউক্লিয়াস বিহীন কোষ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লোহিত রক্তকণিকা। এবং এটা অবশ্যই মনে রাখবা যে এটা হচ্ছে পরিণত লোহিত রক্তকণিকা। ঠিক আছে, অপরিণত না। অপরিণত যেটা এটাকে আমরা এরিথ্রোব্লাস্ট বলে থাকি, আর পরিণত যেটা সেটা হচ্ছে এরিথ্রোসাইট। তো পরিণত লোহিত রক্তকণিকা এটাতে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকবে না। পরের প্রশ্নে চলে আসি, কোনটি অদানাদার শ্বেতকণিকা? ইতোমধ্যে আমরা এটা পড়ে ফেলছি, মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট, অ্যাগ্রানুলোসাইট। ঠিক আছে, তাহলে মনোসাইট হবে। আর ফিলগুলা হচ্ছে কি তোমার দানাদারের মধ্যে পড়বে বা গ্রানুলোসাইটের মধ্যে পড়বে। নিচের কোনটি শরীরে অনুপ্রবেশকারী জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া? তাহলে এটা অবশ্যই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, ফ্যাগো বা হচ্ছে ফাজ এই শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ করা, ধ্বংস করা। তাইলে শরীরে প্রবেশ করা বা অনুপ্রবেশ করা জীবাণু এটা ধ্বংসের প্রক্রিয়া, এটাকে আমরা বলে থাকি ফ্যাগোসাইটোসিস। এবং তোমরা মনে রাখবা যে তিনটা জিনিস ফ্যাগোসাইটোসিস করে, এবং এটা আমরা এইভাবে মনে রাখতে বলি, সেটা হচ্ছে মা মনি। মা মনিতে কি হয় দেখো, ময়াকারে হচ্ছে ম্যাক্রোফেজ, ময়াকারে কি হবে? ম্যাক্রোফেজ। মতে হবে মোনোসাইট, মতে হবে মোনোসাইট, আর নিতে হবে নিউট্রোফিল। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে থাকে, মা মনি, এইভাবে মনে রাখবা। এরপরের কোশ্চেনে আমরা চলে আসি, মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল অর্থাৎ ব্লিডিং টাইম যেটা বিটি, ঠিক আছে, এটা হচ্ছে 1 থেকে 4 মিনিট, এটা মনে রাখবা, 1 থেকে 4 মিনিট স্বাভাবিক রক্তক্ষরণ কাল, 1 থেকে 4 মিনিট। ওখানে দেখবা যে দুইটা টাইম, একটা ব্লিডিং টাইম আর একটা হচ্ছে ক্লটিং টাইম। ঠিক আছে, তো এই দুইটা সময়কাল খুব সতর্কতার সাথে মনে রাখবা। রক্ত প্রবাহের সময় রক্ত জমাট বাঁধে না কেন? রক্ত প্রবাহের সময় রক্ত জমাট বাঁধে না, নাম্বার 1 হেপারিনের উপস্থিতি, হেপারিন থাকে। ঠিক আছে, এটা একটা। নাম্বার 2 রক্তের প্রচন্ড দ্রুত গতি। ঠিক আছে, মানে রক্তের অত্যন্ত দ্রুত গতি। নাম্বার 3 রক্তবাহিকা মসৃণ, আমাদের যে রক্তবাহিকা বা হচ্ছে ধমনী এটা কি মসৃণ, এই জন্য রক্ত প্রবাহের সময় কি রক্ত জমাট বাঁধে না। তাহলে রক্ত জমাট না বাঁধার কারণ হচ্ছে হেপারিনের উপস্থিতি। এরপরে চলে আসি,
কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না? তাহলে হেপারিন, কেবলই তো বললাম হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না। জমাটবদ্ধ রক্তের জলীয় অংশকে বলা হবে সিরাম। জমাটবদ্ধ রক্তের জলীয় অংশকে কি বলে? সিরাম। আর প্লাজমা হচ্ছে রক্ত রস। প্লাজমা মানে হচ্ছে রক্ত রস। তাইলে আর টিস্যু রস বলে থাকি আমরা হচ্ছে লসিকাকে, লসিকাকে আমরা বলে থাকি হচ্ছে টিস্যু রস। তাইলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সিরাম। জমাটবদ্ধ রক্তের জলীয় অংশ এটাকে আমরা কি বলে থাকি? এটাকে হচ্ছে আমরা সিরাম বলে থাকি। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা এবার হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে আসি। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলা তোমাদের পরিচিত জনদের সঙ্গে শেয়ার করে দিবা, তাহলে তারাও উপকৃত হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। নিচে উল্লেখিত কয়টি ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? 13টা ফ্যাক্টর, এবং তোমাকে এই 13টা ফ্যাক্টরের নাম মনে রাখতে হবে। ঠিক আছে? ক্লটিং ফ্যাক্টর যে 13টা আছে এটার নাম মনে রাখতে হবে। কিভাবে মনে রাখা যায়? দেখো, আমরা একটা ছন্দ ইউজ করতে পারি, ফুল পড়ে টুপ করে, ফুল পড়ে টুপ করে, লও সবে একটি করে, ফুল পড়ে টুপ করে, লও সবে একটি করে, শার্ট পরে হও ফুল বাবু। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ছন্দ। তাহলে একটা হচ্ছে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, লেভাইল ফ্যাক্টর, এক্সেলারিন ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর, অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর, ক্রিস্টমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, হ্যাগম্যান ফ্যাক্টর, তারপর হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এইটা হচ্ছে আমাদের ব্লাড ক্লটিং এর 13টা ফ্যাক্টর। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি, যে দেখো আমাদের বইয়ের কয়েকটা জিনিস আছে যেটা সিরিয়ালি মনে রাখা লাগে। তো এটা হচ্ছে ওইরকম একটা ব্যাপার যে তোমাকে এইভাবে আস্ক করবে যে 8 নাম্বার ক্লটিং ফ্যাক্টর কোনটা, তোমাকে কিন্তু এক্সাক্ট ইনফরমেশনটাই অ্যান্সার করতে হবে। তো 8 যেটা এটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক, আর 9 যেটা এটা হচ্ছে ক্রিস্টমাস। ঠিক আছে? তারপরে এরকম আরেকটা জায়গা আছে, কোনটা? আমাদের যে করোটিক স্নায়ুর চারটা আছে। ঠিক আছে? করোটিক স্নায়ু দেখবা যে ওখানে 12 জোড়া করোটিক স্নায়ু আছে, এবং এটাও তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যাঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হচ্ছে হাইপোগ্লোসাল। ঠিক আছে? এই যে দেখো, আমি এটা কিন্তু সিরিয়ালি বলছি, একদম 1 থেকে শুরু করে 12 জোড়া পর্যন্ত। তো যাই হোক, তাহলে এটা কি কি ছিল? এটা বইয়ের সাথে মিলাই নিবা। ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, লেভাইল ফ্যাক্টর, এক্সেলারিন ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ক্রিস্টমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, হ্যাগম্যান ফ্যাক্টর, আর একটা কি ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাইলে মোট এখানে আমরা কয়টা ফ্যাক্টর দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে 13টা ফ্যাক্টর। নেক্সট কোশ্চেনে চলে আসি। হৃৎপিণ্ডের কোন কপাটিকায় 3টি কাস্প থাকে না? তো তাইলে দেখো, বাইকাস্পিড যেটা, এই নাম থেকেই তো বোঝা যাচ্ছে যে ওখানে কয়টা কাস্প থাকবে। বাই মানে হচ্ছে 2, তাইলে দুইটা কাস্প থাকবে কোথায়? বাইকাস্পিডে। এই জন্য বাইকাস্পিডে 3টা কাস্প থাকবে না। আর বাইকাস্পিড কোথায় অবস্থান করে? বাইকাস্পিড অবস্থান করে বাম অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সংযোগস্থলে। এই জন্য এটার অপর নাম হচ্ছে বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এটা মনে রাখতে হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে কোনটা থাকবে? ট্রাইকাস্পিড বা ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা বা ত্রিপত্রী কপাটিকা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ট্রাইকাস্পিড। মাইট্রাল কপাটিকা কোথায় থাকবে? বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে। পেসমেকার কোথায় অবস্থান করবে? পেসমেকার মানে সাইনোঅ্যাট্রিয়াল নোড। সাইনোঅ্যাট্রিয়াল নোড কোথায় থাকবে? রাইট অ্যাট্রিয়ামে। ঠিক আছে? ডান অ্যাট্রিয়ামে, অর্থাৎ ডান অলিন্দ। তারপরে চলে আসে কোন জাতীয় ব্যারো রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে? তাহলে রক্তের আয়তন, আয়তন লিখতে ন লাগে, নতে নিম্নচাপ। ঠিক আছে? নতে কি হবে? নিম্নচাপ, নট উচ্চ চাপ। তোমার একটা দেখো বড় ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর।
আর উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এটাকেই আমরা ক্যারোটিড ব্যারোরিসেপ্টর বলতে পারি, বা হচ্ছে তোমার অ্যাট্রিয়াল ব্যারোরিসেপ্টর বলতে পারি। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার, আমরা জানি যে দেখো আমাদের যে স্বাভাবিক রক্তচাপ এটা হচ্ছে 120/80 মিলিমিটার পারদ, তাই না? তো সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসারের যে পার্থক্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে পালস প্রেসার। ঠিক আছে, কি মনে রাখতে হবে? পালস প্রেসার। তো আমাদের বইতে দেখো মিন প্রেসার, বেসাল প্রেসার এরকম কোনো টার্মই নাই, বুঝা গেছে? এগুলা দেখা মাত্রই বাদ, ওগুলা হবে না অ্যান্সার। আমাদের বইতে দেখো মানে পুরা বায়োলজি বইতে আমরা কয়েক ধরনের চাপ দেখতে পাই, যেমন একটা হচ্ছে অসমোটিক প্রেসার, ঠিক আছে, ওটি, অভিশ্রমণিক চাপ। তারপর আমরা দেখতে পাই ব্যাপন চাপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কি হবে? পালস প্রেসার হবে। নিচের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয়? পালমোনারি সংবহনের মধ্যে কোনোভাবেই অ্যাওর্টা ইনক্লুডেড না। ঠিক আছে, আমরা এটা ছবি থেকে খুব ভালো করেই বুঝছি যে অ্যাওর্টা এটা ছিল কি সিস্টেমিকের মধ্যে ছিল। তাইলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মহাধমনী বা হচ্ছে অ্যাওর্টা। নিচে প্রদত্ত কোন ধমনীটির উৎপত্তি অ্যাওর্টার বাঁক থেকে হয় না? তো দেখো তোমাদের এই জিনিসটা আমি একটু বোঝাই বলি। অ্যাওর্টার বাঁক, অ্যাওর্টা মানে মহাধমনী। তো অ্যাওর্টার বাঁক এটার মেডিকেলীয় পরিভাষা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। তো আর্চ অফ অ্যাওর্টা সেখান থেকে 3টা ধমনী উৎপত্তি লাভ করে, 3টা। এদেরকে আমরা বলে থাকি BCS। ঠিক আছে, তো বিতে কি হয়? বিতে হচ্ছে ব্রাকিওসেফালিক ধমনী, বা যেটাকে আমরা ইনোমিনেট ধমনীও বলতে পারি, ব্রাকিওসেফালিক। সিতে হচ্ছে কমন ক্যারোটিড। ঠিক আছে, এটা হচ্ছে কি হবে? কমন ক্যারোটিড। এবং এটা লেফট কমন ক্যারোটিড, নট রাইট কমন ক্যারোটিড, লেফট। আর এটা তো হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। ঠিক আছে, তাহলে বাম কমন ক্যারোটিড, বাম সাবক্লেভিয়ান, আর হচ্ছে ব্রাকিওসেফালিক বা হচ্ছে ইনোমিনেট। ঠিক আছে, তাহলে বাক থেকে কোনটা হয় না? এই যে ডান কমন ক্যারোটিড যেটা, এটা নিশ্চয়ই আমরা ওখানে পড়ি নাই। ঠিক আছে, তাহলে এটা হয় না, ডান কমন ক্যারোটিড, এটা যেন মাথায় থাকে। তো তোমরা যদি বলতে চাও যে এটা আসলে বইয়ের কই আছে, তো আমাদের আজমল স্যারের বইতে এটা সরাসরি উল্লেখ নাই, কিন্তু দেখো তুমি যদি হার্টের ছবিটা একটু খেয়াল করো, তুমি কিন্তু এই ধমনীগুলা পাবা। ঠিক আছে, হৃৎপিণ্ডের ছবিটা যদি তুমি খেয়াল করো, আমরা হার্টের এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাওর্টা, এই যে এটা হচ্ছে অ্যাওর্টা, মহাধমনী। আর অ্যাওর্টার এই যে বাঁক মানে আর্চ, সেখান থেকে দেখো 3টা ধমনী বের হয়েছে। এবং এই ধমনীগুলাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি BCS। তাহলে বিতে হচ্ছে ব্রাকিওসেফালিক, যেটা এখানে উল্লেখ করা হয়নি। সিতে হচ্ছে কমন ক্যারোটিড, এই যে অভিন্ন, কমন শব্দের অর্থ কি? সাধারণ হতে পারে, তারপর অভিন্ন হতে পারে। তাইলে এটা হচ্ছে কি লেফট কমন ক্যারোটিড, আর এস এ হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এই যে BCS, এইভাবে মনে রাখবা। একই সাথে শরীরের রক্তে অক্সিজেনের ঘনত্ব এবং হৃদকম্পনের পরিমাপ। অক্সিজেনের ঘনত্ব, তাহলে অক্সি কথাটা থাকতে হবে। দেখো কিভাবে কোশ্চেনের উত্তর খুঁজে বের করতে হয়। এগুলার কোনোটার মধ্যে দেখো থার্মোমিটার, স্পিগমোম্যানোমিটার, ব্যারোমিটার, কোনোটার মধ্যে অক্সি লেখা আছে? নাই। কোনটার মধ্যে আছে? পালস অক্সিমিটারের মধ্যে। তাহলে এটাই সঠিক উত্তর। বুঝা গেল? তাহলে পালস অক্সিমিটার এটা হচ্ছে একই সঙ্গে অক্সিজেনের ঘনত্ব এবং হৃদকম্পনের পরিমাপ করে থাকে। আর রক্তচাপ নির্ণয়ের যে যন্ত্র এটাকে আমরা বলি স্ফিগমোম্যানোমিটার। আর ব্যারোমিটার বায়ুর চাপ নির্ণয়ের যন্ত্র। আর থার্মো মানে হচ্ছে তাপমাত্রা, মানে এটা তাপমাত্রা পরিমাপের যন্ত্র। হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা এটাকে আমরা বলে থাকি ECG। ECG এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম।
ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কি হবে? ইসিজি। এটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? দেখো আমরা একদম শুরুতে বলছিলাম যে এটা হচ্ছে লিম্ফোসাইট, তাই না? লিম্ফোসাইটকে আমরা বলে থাকি আণুবীক্ষণিক সৈনিক, তাইলে এটাই হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লিম্ফোসাইট। রক্ততঞ্চনে কোন ধাতব আয়ন অংশগ্রহণ করে? অবশ্যই ক্যালসিয়াম, Ca2+। আমাদের রক্ততঞ্চনের যে 13টা ফ্যাক্টর আছে, ফোল পরে টুপ করে, দেখো এটা 4 নম্বর ফ্যাক্টর যেটা ছিল সেটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম আয়ন এটা হচ্ছে তোমার রক্ততঞ্চনে পার্টিসিপেট করবে, Ca2+। রক্তে লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের হিসাব, তাহলে দেখো এটাকে আমরা বলবো হেমাটোক্রিট। হেমাটোক্রিট। তো ধরো যে তুমি এই শব্দটা জীবনে শুনোই নাই, হেমাটোক্রিট, তাইলে এই প্রশ্নের সঠিক উত্তর তুমি কিভাবে দিবা? কিন্তু দেখো এই যে 3টা অপশন, যদিও হেমাটোক্রিট আজমল স্যারের বইতে সরাসরি উল্লেখ নাই, কিন্তু বাকি 3টা শব্দ তুমি কিন্তু জানো। কি জানো? লিউকোপেনিয়া মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা কমে যাওয়া, তাইলে এটা কোনোভাবেই এই প্রশ্নের উত্তর হয় না। এরিথ্রোপোয়েসিস মানে লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাও কোনোভাবে এটা এই প্রশ্নের সঙ্গে যায় না। আর হেমাটোপোয়েসিস এটা হচ্ছে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, তাহলে এটাও কিন্তু সঠিক উত্তর হয় না। তাহলে আমার যেহেতু 3টা অপশন সঠিক উত্তর না, তাহলে বাকি যেটা আছে ওটাই সঠিক উত্তর। এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? হেমাটোক্রিট। ভাইয়া ও আপুরা, আমরা ঠিক এই প্রশ্নের মাধ্যমে আজকের মতো বিদায় নিচ্ছি। ব্যাচমেটদের সঙ্গে, তোমাদের জুনিয়রদের সঙ্গে, সিনিয়রদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।